বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিভিন্ন বোর্ডের এমসিকিউ এর সমাধান। এখন তোমাদের রসায়নের সম্পূর্ণ সিলেবাস শেষ। এই সময়টিতে বোর্ডের এমসিকিউ সমাধান করা তোমাদের জন্য অতীব প্রয়োজনীয়, কারণ তোমরা জানো বোর্ডের একটি এমসিকিউ কোশ্চেন যখন কোনো টিচার করেন তখন সেই টিচারের অভিজ্ঞতা হয়ে থাকে 20 থেকে 25 বছর। এই দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে যখন তিনি প্রশ্নটি করেন তখন সেই প্রশ্নের মধ্যে বিভিন্ন টেকনিক লুকায়িত থাকে। তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করবে তখন সেই টেকনিকগুলো শিখতে পারবে। যেন তোমরা সেই টেকনিকগুলো শিখতে পারো সেজন্য আমি বিভিন্ন বোর্ডের এমসিকিউগুলোর সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই সূত্র ধরে আজকে আমি ঢাকা বোর্ড 2017 এর এমসিকিউ এর সমাধান করব। আসো আমরা আর দেরি না করে ঢাকা বোর্ড 2017 এর এমসিকিউগুলোর সমাধান শুরু করি। আসো দেখো, আমি লিখে রেখেছি এমসিকিউ এর সমাধান ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017 এর প্রথম অবজেক্টিভ হচ্ছে, দেখো, এক, নিচের গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে। দেখো, নিচের গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে। লক্ষ্য করো, এই গ্রাফটির মধ্যে এক্স অক্ষের দিকে 1/p আর ওয়াই অক্ষের দিকে দেওয়া আছে ভি। এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের দিকে দেওয়া আছে ভি আর এক্স অক্ষের দিকে দেওয়া আছে 1/p। তোমরা জানো আমরা যখন বয়লের সূত্র পড়েছি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে ভি আছে আর এই জায়গায় আছে 1/p। তাহলে পি আর ভি এর সাথে সম্পর্ক, তাহলে স্থির আছে কে? স্থির তাপমাত্রা। তাহলে বয়লের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। তাহলে এই লেখচিত্রটি অঙ্কন করা হয়েছে বয়লের সূত্র থেকে। অতএব আমাদের অ্যান্সার হবে এই যে বয়লের সূত্র। দেখো, এখানে 4টি ছিল, চার্লসের সূত্র, বয়লের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। আমি সেগুলো লিখিনি, জাস্ট 2টা লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই যে বয়লের সূত্র হবে এটা, যেহেতু এই সূত্রটির মধ্যে তাপমাত্রা স্থির থাকে আর আমার গ্রাফটি অঙ্কন করা হয়েছে তাপমাত্রাকে স্থির রেখে। স্যার, আপনি বুঝলেন কি করে তাপমাত্রাকে স্থির রাখা হয়েছে? দেখো, এক্স অক্ষের দিকে 1/p দেওয়া হয়েছে, তাই এটা একটা চলক, আর ওয়াই অক্ষের দিকে দেওয়া হয়েছে ভি। এটা ভি হচ্ছে আরেকটা চলক। তাহলে চাপ এবং আয়তনের সম্পর্ক আছে বয়লের সূত্রের মধ্যে। কিভাবে জানলাম? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে চাপ আর আয়তন, তাহলে তাপমাত্রা স্থির, তাহলে এটার মধ্যে তাপমাত্রা স্থির। এই জন্য এই গ্রাফটি হবে বয়লের সূত্র থেকে তৈরি করা। আলহামদুলিল্লাহ, 1 নাম্বার শেষ। এবার দেখো 2 নাম্বার, নিচের কোন ব্যাটারিটি হার্টের পেসমেকারে ব্যবহৃত হয়? দেখো, হার্টের পেসমেকারে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। তোমরা যখন রসায়ন 2য় পত্রের 4র্থ অধ্যায়টি পড়বে, তড়িৎ রসায়ন, সেখানে দেখবে ব্যাটারির ব্যবহারের ক্ষেত্রে এই কথাটা লেখা আছে। হার্টের পেসমেকারের জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি। তাহলে নিচের কোন ব্যাটারিটি হার্টের পেসমেকারে ব্যবহৃত হয়? লিথিয়াম আয়ন ব্যাটারি। মনে রাখবে, লিথিয়াম আয়ন ব্যাটারি, PEM আয়ন ব্যাটারি, এটা নয়, লিথিয়াম আয়ন ব্যাটারি। তাহলে 2 নাম্বার শেষ হলো। এবার 3 নাম্বার দেখো, কোনটি জারক ও বিজারক হিসেবে আচরণ করে? অবশ্যই এটা তোমার জানতে হবে। জানো, এখানে প্রশ্নটির মধ্যে লেখা আছে কোনটি জারক ও বিজারক হিসেবে আচরণ করে। কতে আছে হাইড্রোজেন পারঅক্সাইড, খতে আছে কপার সালফেট, গতে আছে সালফার ডাইঅক্সাইড, ঘতে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এই প্রশ্নটিতে ভুল আছে, কারণ এখানে অ্যান্সার 2টি। অ্যান্সার হবে হাইড্রোজেন পারঅক্সাইড জারক ও বিজারক হিসেবে আচরণ করে, সালফার ডাইঅক্সাইড জারক ও বিজারক হিসেবে আচরণ করে। আমাদের শিক্ষার দরকার, আমরা শিখে ফেলি। দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড জারক ও বিজারক হিসেবে আচরণ করে, সে ইলেকট্রন গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে। সালফার ডাইঅক্সাইড ইলেকট্রন গ্রহণও করতে পারে, ত্যাগ করতে পারে। যখন ত্যাগ করে তখন সে বিজারক, যখন সে গ্রহণ করে তখন সে জারক। হাইড্রোজেন পারঅক্সাইড যখন ইলেকট্রন ত্যাগ করে বিজারক, আর যখন গ্রহণ করে তখন জারক। তাহলে এখানে জারক ও বিজারক হিসেবে কাজ করছে হাইড্রোজেন পারঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। কপার সালফেট জারক হিসেবে কাজ করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসেবে কাজ করে। তাহলে অ্যান্সারটা হচ্ছে
ক হাইড্রোজেন পারঅক্সাইড আর গ হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তোমরা যখন ঢাকা বোর্ড 2017 এর প্রশ্নটা নিবে দেখবে কতে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, খতে কপার সালফেট আছে, গতে সালফার ডাইঅক্সাইড আছে, ঘতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে দুইটা, ক হাইড্রোজেন পারঅক্সাইড, গ সালফার ডাইঅক্সাইড। এরপরে আসো 4, কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক? কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক? এটা জৈব রসায়ন থেকে আসছে। তোমরা জানো যে ইলেকট্রন আকর্ষী বিকারক হচ্ছে যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ বোধ করে, অর্থাৎ যাদের অষ্টক পূর্ণ হয়নি অথবা ধনাত্মক আয়ন, যেমন NO2+, এটা একটা ইলেকট্রন আকর্ষী বিকারক, কারণ তার ইলেকট্রন প্রয়োজন আছে। মানে যে সকল বিকারকগুলো বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক। তো এখন ধনাত্মক আয়ন হলে ইলেকট্রন আকর্ষী বিকারক হয়, অথবা যে সকল অণুর মধ্যে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূরণ হয়নি তারাও ইলেকট্রন আকর্ষী বিকারক। এমন যৌগটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে এটার অ্যান্সার, খ। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়নি। অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকে। যখন সে অ্যালুমিনিয়াম ক্লোরাইড করে 3টি বন্ধন করে, তখন 3টি বন্ধনের কারণে 3 দুগুণে 6টি ইলেকট্রন হয়, অর্থাৎ তখন অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন হয়। 6টি তো বুঝতেই পারছো অষ্টক হয়নি, আরও 2টি প্রয়োজন। এই জন্য সে ইলেকট্রনের প্রতি তার আসক্তি থাকে এবং সেই ইলেকট্রন গ্রহণ করতে চেষ্টা করে, যখন সুযোগ পায় সে গ্রহণ করে। এই জন্য এটা ইলেকট্রন আকর্ষী বিকারক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন যদি বলো যে এটা কেন নয়, অ্যামোনিয়ার নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, সে ইলেকট্রন দেয়, সে হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। এরপরে পানিতে অক্সিজেন পরমাণুর লোন পেয়ার ইলেকট্রন আছে, সেও ইলেকট্রন দিতে পারে, সে কেন্দ্রাকর্ষী বিকারক। CH3- মিথাইল কার্বন আয়ন, এটাও ইলেকট্রন দিতে পারবে, এই জন্য এটা কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক শুধুমাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই জন্য এটা অ্যান্সার, এবং অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়নি। এবার 5 নম্বর অবজেক্টিভ দেখো, কোনটি HCO3- এর অনুবন্ধী ক্ষারক? অনুবন্ধী ক্ষারক তোমরা জানো কোনো অণু প্রোটন ত্যাগ করার পর যে ক্ষারকে পরিণত হয় ওই ক্ষারকটিকে বলা হয় অনুবন্ধী ক্ষারক। দেখো এই যে দেখো, যদি HCO3- ও যদি একটি প্রোটন ত্যাগ করে তাহলে সে এটা হবে CO3-2-, একটা H+ ত্যাগ করে ফেললে CO3-2-। তাহলে HCO3- একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকটা তৈরি হয় সেটা হচ্ছে CO3-2-। মানে কোনো প্রজাতি, কোনো অণু বা আয়ন প্রোটন ত্যাগ করার পর যে আয়নে পরিণত হয়, প্রোটন মানে H+ ত্যাগ করে দেওয়ার পরে যে আয়নে পরিণত হয় তাকে বলা হয় অনুবন্ধী ক্ষারক। প্রশ্ন হচ্ছে স্যার কেন বলা হয়? কারণ ওই আয়নটি তখন প্রোটন গ্রহণ করতে পারে, যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা ক্ষারক হবে ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে। তাহলে এই HCO3 যদি একটি প্রোটন ত্যাগ করে দেয় তখন CO3-2- হবে, কারণ একটা H+ চলে গেলে আরেকটা মাইনাস বাড়বে, তাহলে CO3-2-। এই জন্য HCO3-2- এর অনুবন্ধী ক্ষারক হবে CO3-2-। আমি আবারও বলছি, কোনো অণু বা আয়ন প্রোটন ত্যাগ করার পর যে আয়নে পরিণত হয় সেই আয়নটাকে বলা হবে অনুবন্ধী ক্ষারক। তাহলে HCO3- একটি প্রোটন ত্যাগ করে দিলে হবে CO3-2-। এই জন্য HCO3- এর অনুবন্ধী ক্ষারক হবে, অনুবন্ধী ক্ষারক হচ্ছে CO3-2-। CO3-2-। এই যে গ হচ্ছে এটার অ্যান্সার, গ হচ্ছে এটির অ্যান্সার। যেহেতু এটা অনুবন্ধী ক্ষারক আসছে তো অনুবন্ধী অম্ল বলে ফেলি। কোনো অণু বা আয়ন প্রোটন গ্রহণ করার পর যে আয়নে পরিণত হয়, প্রোটন গ্রহণ করার পর যে প্রজাতিতে পরিণত হবে সেটাকে বলা হবে অনুবন্ধী অম্ল, কারণ সেটা তখন H+ ত্যাগ করতে পারে, এই জন্য তখন সে অনুবন্ধী অম্ল হয়ে যায়। কিন্তু আমাদেরকে বলেছে এখানে অনুবন্ধী ক্ষারক, তাহলে সে যদি H+ ত্যাগ করার পর যে আয়নটাতে পরিণত হবে, যেমন HCO3 H+ ত্যাগ করে ফেললে CO3-2- হয়, এই জন্য সে হবে অনুবন্ধী ক্ষারক। মনে রেখো কিন্তু এটা অনুবন্ধী ক্ষারক। এরপর আসো 6, CGS এককে R এর মান কোনটি? CGS এককে R এর মান কোনটি? জানো CGS এককে R এর মান হচ্ছে 8.316 × 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। তোমরা হয়তো বলতে পারো স্যার ক কোথায়, গ কোথায়, ঘ কোথায়? আমি শুধু শুদ্ধ অ্যান্সারটি লিখেছি, কারণ এতগুলো বাকিগুলো লিখে লাভ নেই তো, কারণ এই মানটি তোমাকে মুখস্থ রাখতে হবে। CGS এককে R এর মান হচ্ছে 8.316 × 10⁷ আর্ক পার মোল, ERG আর্ক পার মোল, মোল ইনভার্স, পার কেলভিন মানে কেলভিন ইনভার্স। আমি আবারও বলছি, CGS এককে R এর মান হচ্ছে 8.316 × 10⁷ আর্ক পার মোল পার কেলভিন।
আসো আমরা এখন 7 নাম্বার অবজেক্টিভ সলভ করব। দেখো বোর্ডে 7 নাম্বার লিখেছি আমি। আমাদের 7 নাম্বার অবজেক্টিভটি হচ্ছে ফেরিক অক্সাইডের অম্লত্ব কত। ফেরিক অক্সাইডের অম্লত্ব কত? এটার অ্যান্সার হবে 6। এটার অ্যান্সার হবে 6। প্রশ্ন জাগে কি 6 কি করে জানলাম? দেখো, যদি কোনো পদার্থের অম্লত্ব নির্ণয় করতে বলে তাহলে তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাতে হবে। তো আমাকে বলেছে যে ফেরিক অক্সাইডের অম্লত্ব কত। দেখো আমি বিক্রিয়া করছি ফেরিক অক্সাইডের অম্লত্ব বের করার জন্য Fe2O3 যোগ HCl বিক্রিয়া করলে হবে ফেরিক ক্লোরাইড FeCl3 প্লাস পানি H2O। দেখো এটা দেখো এই অক্সাইডটিকে, এটা ক্ষারীয় অক্সাইড, অম্লীয়র সাথে বিক্রিয়া ঘটাবো, অম্লের সাথে HCl এর সাথে বিক্রিয়া ঘটালে ফেরিক ক্লোরাইড প্লাস পানি হবে। এখন যেহেতু আয়রন 2টা ছিল, আমি যদি এখানে 2 দেই তাহলে আয়রন 2টা হয়ে যাচ্ছে, কিন্তু ক্লোরিন হচ্ছে 3 দুগুণে 6, আর এখানে যদি আমি 6 দিয়ে দেই তাহলে ক্লোরিন 6টা হয়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন হয়ে যাচ্ছে সাথে 6টা। এবার আমি যদি এখানে 3 দিয়ে দেই 3 দুগুণে 6, দেখো অক্সিজেন 3টা, দেখো অক্সিজেন 3টা মিলে গেছে। এই সমতাকৃত সমীকরণের মধ্যে 1 অণু ফেরিক অক্সাইডের সাথে 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করেছে বলে তার অম্লত্ব হচ্ছে 6। বিষয়টা হচ্ছে কোনো পদার্থের অম্লত্ব যদি নির্ণয় করতে হয় তাহলে সেই পদার্থটির 1 মোল যত মোল HCl এর সাথে বিক্রিয়া করবে, এটা ডিটেলস বলতে গেলে আমার অনেক সময় লাগবে আর তোমাদের সেটা ধৈর্য কুলাবে না। আমাদের অবজেক্টিভ সলভ করার ক্ষেত্রে এতটুকুই এখন যথেষ্ট, যে যার অম্লত্ব বের করতে বলবে সেই পদার্থটার 1 মোল মানে 1 অণু যত অণু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এবং সেই অ্যাসিডটি হতে হবে একটি হাইড্রোজেনযুক্ত অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই, তো 1 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের যত অণুর সাথে বিক্রিয়া করবে, তাহলে দেখো এই ফেরিক অক্সাইডের 1 অণু 6 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাতে তার অম্লত্ব হবে 6। আমি আবারও বলছি, যদি কোনো পদার্থের অম্লত্ব নির্ণয় করতে বলে তাহলে সেই পদার্থটার 1 অণু যত অণু HCl এর সাথে বিক্রিয়া করতে পারবে সেই HCl এর সংখ্যাকে বলা হবে তার অম্লত্ব। আবার কোনো পদার্থের যদি ক্ষারকত্ব নির্ণয় করতে বলে তাহলে ওই পদার্থটার 1 অণু যত অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তার ক্ষারকত্ব হবে তত। তো আমি ওইদিকে এখন যাচ্ছি না, শুধু অম্লত্বের কথাটাই বললাম, এখানে অম্লত্ব আছে। তাহলে যেহেতু ফেরিক অক্সাইডের অম্লত্বের কথা বলা হয়েছে, ফেরিক অক্সাইডের 1 অণু 6 অণু HCl এর সাথে বিক্রিয়া করার কারণে ফেরিক অক্সাইডের অম্লত্ব হবে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মনে রাখো, অম্লত্ব বের করতে বললেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবে, আর ক্ষারকত্ব বের করতে বললেই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবে। আমাদের 7 নাম্বার শেষ, অম্লত্ব হচ্ছে 6। এবার 8, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে এটা অক্সালিক অ্যাসিড। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে অক্সালিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে অক্সালিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নেই? আছে, সেই পদার্থগুলো আমি একটু বলি। দেখো অক্সালিক অ্যাসিড H2C2O4, তারপরে সোডিয়াম অক্সালেট Na2C2O4, তারপরে সোডিয়াম কার্বনেট Na2C2O4, না সরি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অক্সালেট লিখে ফেলেছি, সোডিয়াম কার্বনেট Na2CO3। দেখো Na2CO3 সোডিয়াম কার্বনেট। তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। বাস, এই 4টি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যদি তোমরা মনে রেখে দাও তাহলে তোমরা অবজেক্টিভে পারবে। দেখো H2C2O4 অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম অক্সালেট Na2C2O4। এরপর দেখো সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, দেখো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এই 4টি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই 4টি থেকে এইটা আসছে। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? H2C2O4 অক্সালিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? যে সকল পদার্থ বায়ুর অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে না এবং ওই পদার্থটির ঘনমাত্রা দীর্ঘদিন যাবৎ অটুট থাকে, সেই পদার্থগুলোকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন অক্সালিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট
এবং সোডিয়াম অক্সালেট, এগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এই চারটা যদি তোমরা মনে রেখে দাও তাহলে যে কোনো অবজেক্টিভ আসলে তখন তোমরা পারবে। তাহলে এই অক্সালিক অ্যাসিড হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এদের ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যায়। তাহলে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এই যে অক্সালিক অ্যাসিড H2C2O4 হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাহলে আমাদের 8 নম্বর অবজেক্টিভটির অ্যান্সার হচ্ছে ক। এবার 9 নম্বর অবজেক্টিভ দেখো, এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি হতে পারে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। তো যেহেতু 7 এবং 8 আমাদের শেষ, আমি একটু মুছে ফেলবো। দেখো 7 আর 8 অপশান সহ মুছে ফেললাম, এটা তোমরা দেখেছ। আমি এখন দেখাবো তোমাদেরকে 9 নাম্বার অবজেক্টিভ। 9 নাম্বার অবজেক্টিভ লক্ষ্য করো, বলেছে যে এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি হতে পারে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। এখন আমি কি করে জানবো এটা কোনটা হবে? অ্যাকচুয়ালি আমি বের করব আণবিক ভর। এই গ্যাসগুলোর যেটার সাথে আণবিক ভর মিল হবে সেই গ্যাসটা হবে সে। এখন আণবিক ভর আমি কিভাবে বের করব? আণবিক ভর বের করব এইভাবে, এসটিপিতে, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপিতে 22.4 লিটার এর গ্যাসের ভর যতটুকু হয় সেটা হচ্ছে আণবিক ভর। আমি তোমাদেরকে আবারও বলে রাখছি, এসটিপিতে 22.4 লিটার আয়তনের গ্যাসের ভর যতটুকু এটাই হচ্ছে আণবিক ভর। এটা একদম স্পষ্ট করে মনে রাখবে যে এসটিপিতে 22.4 লিটার আয়তনের গ্যাসের ভর হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে 22.4 লিটারের ভর বের করতে হবে। দেখো এসটিপিতে, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপিতে লক্ষ্য করো 2.24 লিটার গ্যাসের ভর, গ্যাসের ভর তোমরা সুন্দর করে মনে রাখবে, গ্যাসের ভর 3.2 গ্রাম, বাস 3.2 গ্রাম। অতএব 1 লিটার গ্যাসের ভর 3.2 নিচে হবে 2.24 গ্রাম। অতএব 22.4, এটা তোমার নিজের মনে থাকতে হবে, 22.4 লিটার গ্যাসের ভর দেখো 3.2 ইন্টু 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 2.24 ইকুয়াল টু আসে 32, ইকুয়াল টু আসে 32, এই যে এত গ্রাম ইকুয়াল টু আসে 32 গ্রাম। তাহলে তোমরাই বলো 32 গ্রাম গ্যাসের আণবিক ভর কোনটা? দেখো তো, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর 16 দুগুণে 32। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 22.4 লিটারের ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে এখানকার আণবিক ভর কোনটার 32 গ্রাম দেখি, এই যে অক্সিজেনের 32, নাইট্রোজেনের 28, কার্বন ডাইঅক্সাইড 44, কার্বন মনোক্সাইড হচ্ছে কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16। তো 12 আর 16 যদি যোগ করে 28 হয়, অর্থাৎ অক্সিজেন। এটার অ্যান্সার হচ্ছে অক্সিজেন, অক্সিজেন। আমি আবারও বলবো, এসটিপিতে 22.4 লিটার গ্যাসের 22.4 লিটার গ্যাস যে ভর হয়, গ্যাসের যে ভর হয় 22.4 লিটার গ্যাসের যে ভর হয় সেই ভরটি হচ্ছে আণবিক ভর। তাহলে 2.24 লিটার গ্যাসের ভর হচ্ছে এসটিপিতে 3.2 গ্রাম, 1 লিটারের ভর এত গ্রাম, 22.4 লিটারের ভর হচ্ছে এত গ্রাম 32। তাহলে এটা হচ্ছে অক্সিজেন গ্যাস, পেয়ে গেলাম। তাহলে আমাদের 9 নম্বর অবজেক্টিভ শেষ। এবার হচ্ছে 10 নম্বর অবজেক্টিভ। দেখো 10, ইথানল বিভিন্ন অবস্থায় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় তৈরি করে। লক্ষ্য করো, ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে বিভিন্ন অবস্থায়। প্রশ্ন জাগে বিভিন্ন অবস্থাটা মানে কি? বিভিন্ন অবস্থাটা হচ্ছে, একটা অবস্থা হচ্ছে ইথানল কম, সালফিউরিক অ্যাসিড বেশি। ইথানল কম পরিমাণে নেব, সালফিউরিক অ্যাসিড বেশি পরিমাণে নেব, এবং সেক্ষেত্রে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব, তখন তৈরি হবে অ্যালকিন তথা ইথিন। ইথিন
তাহলে দেখো এই যে ইথিন তৈরিটা কিন্তু আছে। তাহলে ইথানল যদি আমি কম পরিমাণে নেই, সালফিউরিক অ্যাসিড বেশি পরিমাণে নেই এবং তাপমাত্রা 180 ডিগ্রি দেই, তাহলে তৈরি হবে ইথিন। তাহলে অ্যালকিন তৈরি হচ্ছে ইথিন, এটা ওকে আছে। এরপরে লক্ষ্য করো, আমি যদি ইথানল বেশি পরিমাণে নেই, সালফিউরিক অ্যাসিড কম পরিমাণে নেই এবং তাপমাত্রা 140 নেই, তাহলে সেটা ইথার তৈরি করে, ডাইইথাইল ইথার। এই যে দেখো ডাইইথাইল ইথার, তাহলে এটাও সত্য। আর ইথেন কখনই তৈরি হয় না। তাহলে 1 ও 2 সত্য। দেখো 1 ও 2 সত্য, 1 ও 2 সত্য। আলহামদুলিল্লাহ। 10 নম্বর হচ্ছে ক, 1 ডাইইথাইল ইথার তৈরি করবে সে, 2 ইথিন তৈরি করবে। আমি আবারও বলছি, বিভিন্ন অবস্থায় অ্যালকোহল ইথানল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ডাইইথাইল ইথার এবং ইথিন তৈরি করে। যখন ইথানল কম, সালফিউরিক অ্যাসিড বেশি এবং তাপমাত্রা 180 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন ইথিন তৈরি হয়। আবার যখন ইথানল বেশি, সালফিউরিক অ্যাসিড কম হয় এবং তাপমাত্রা 140 হয়, তখন ডাইইথাইল ইথার তৈরি হয়। এই যে ডাইইথাইল ইথার, এই জন্য ডাইইথাইল ইথার এবং ইথিন এই দুটা শুদ্ধ, এই জন্য ক। 10 ক। এরপরে দেখো লেড সঞ্চয় কোষে, 11 নম্বর দেখো, লেড সঞ্চয় কোষে 1 নম্বর লেড পাত অ্যানোড, 2 লেড ডাইঅক্সাইড প্রলেপযুক্ত লেড পাত, মানে লেড পাতের মধ্যে লেড ডাইঅক্সাইডের প্রলেপ দেওয়া হবে, পাত ক্যাথোড। এবং 3 হচ্ছে 30% সালফিউরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য। জানো লেড সঞ্চয় কোষ যখন তোমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটিতে পড়বে, 4 নম্বর অধ্যায়ে লেড সঞ্চয় কোষ পড়লে দেখতে পাবে সেখানে লেড পাত অ্যানোড হিসেবে কাজ করে। এরপরে একটা লেড পাতকে লেড ডাইঅক্সাইড দিয়ে প্রলেপ দেওয়া হয়, সেই পাতটা ক্যাথোড হিসেবে কাজ করে এবং সেখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এই সালফিউরিক অ্যাসিড নেওয়া হয় 30% সালফিউরিক অ্যাসিড। বাস, তাহলে তিনটাই সত্য। এই অবজেক্টিভটা খুবই ইজি যারা লেড সঞ্চয় কোষ পড়েছে। ইনশাল্লাহ তোমরাও পড়বে বা পড়েছো, আর এখন দেখে এটা আবারও বইয়ের মধ্যে দেখে নিজেকে একটু আরও রিফ্রেশ করে নেবে। জানো যতবার তুমি এগুলাতে বারবার চোখ দিবে, হাত দিবে এবং কি দেখবে, তত দেখবে তোমার কাছে এগুলা মানে ইজি মনে হবে। আর অনেক দিন যখন পড়বে না, তখন আসলে কি 30% সালফিউরিক অ্যাসিড ছিল নাকি ছিল না, এরকম একটি বিষয় তৈরি হয়ে যাবে। যেন এমনটি না হয়, মানে বারবার রিভিশনের উপরে রাখবে যখনই সুযোগ পাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে লেড সঞ্চয় কোষে লেড পাত অ্যানোড সত্য, লেড ডাইঅক্সাইড প্রলেপযুক্ত লেড পাত ক্যাথোড সত্য, 30% সালফিউরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে, এটাও সত্য। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে তিনটাই সত্য, ঘ। এটার অ্যান্সার হচ্ছে ঘ, 1, 2, 3। এরপর হচ্ছে 12 নম্বর অবজেক্টিভ। এই যে যৌগটা, এই যৌগটির নাম কি? এই যৌগটির নাম হচ্ছে 3-হাইড্রোক্সি-2-মিথাইল বিউটানেল। কি করে হলো আমি সেটা এখন একটু দেখাবো। 12 নম্বর অবজেক্টিভ দেখো, দেখো 12 নম্বর অবজেক্টিভ থেকে যৌগটিকে আমি এভাবে লিখতে পারি, CH3 CH, এই জায়গায় হবে OH, লক্ষ্য করো OH, তারপর CH, এই জায়গায় হবে CH3 বন্ড CHO। লক্ষ্য করো এটা একটা অ্যালডিহাইড। কিভাবে? যেহেতু CHO মূলক আছে, CHO মূলক, এটা একটা অ্যালডিহাইড মূলক থাকাতে এই যৌগটি হবে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের CHO মূলকের কার্বনকে 1 করতে হয়, মাস্ট 1 করতে হবে। এরপর পরবর্তী কার্বনগুলোকে নাম্বারিং করে দীর্ঘ শিকল কাউন্ট করতে হবে। তাহলে এটা 1, এটা হচ্ছে 2, আমি এটাকে 3 করতে পারি না। কেন পারি না? কারণ এইখানে 3 করলে আরও 4 করা যায়, তাহলে দীর্ঘ শিকল এদিকে হয়, এই জন্য 1, 2, 3। আচ্ছা, ভালো কথা, 1, 2, 3। এখন আমরা দেখতে পাচ্ছি 2 কার্বনের মধ্যে মিথাইল আছে, 3 কার্বনের মধ্যে হাইড্রোক্সি আছে। তো এখন যদি আমি এরকম লিখি, যেমন দেখো 3-হাইড্রোক্সি, এরপরে হাইফেন 2-মিথাইল, বিউটানেল, দেখো বিউটানেল, 3-হাইড্রোক্সি-2-মিথাইল বিউটানেল। কেন? এটা যেহেতু অ্যালডিহাইড, 4 কার্বন হলে বিউটেন, তো অ্যালডিহাইডের এল যুক্ত হলে বিউটানেল, এই জন্য হয়ে যাবে বিউটানেল। 2 নম্বর কার্বনে আছে মিথাইল মূলক, এই জন্য 2-মিথাইল। 3 নম্বর কার্বনে আছে হাইড্রোক্সি, 3-হাইড্রোক্সি। দেখো 3-হাইড্রোক্সি-2-মিথাইল বিউটানেল,
তো কেউ কেউ হয়তো বলতে পারো স্যার এরকমও তো লিখতে পারতাম, 2 মিথাইল, এরপরে হাইফেন দিয়ে 3 হাইড্রোক্সি বিউটানেল, এরকমও লিখতে পারতে, কিন্তু কোনটা সঠিক তুমি দেখো। তোমরা জানো হাইড্রোক্সি লিখতে লাগে H আর মিথাইল লিখতে লাগে M, তাহলে এই এখানে হচ্ছে মিথাইলের M, হাইড্রোক্সির H। অ্যালফাবেটের অর্ডার যদি তোমরা মান্য করো তাহলে ABCDEFGHIJKLM, তাহলে H আগে, তাহলে হাইড্রোক্সি লিখতে H লাগে, এই জন্য হাইড্রোক্সির H আগে বসাতে হবে। এরপরে মিথাইল কিন্তু লিখতে M প্রয়োজন হয়, M কিন্তু পরে, এই জন্য 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল শুদ্ধ। কিন্তু তুমি যদি 2 মিথাইল আগে লিখো তাহলে ইংরেজি বর্ণমালার অ্যালফাবেটকে ডিসঅর্ডার করা হলো, এই ডিসঅর্ডার করা যাবে না। আইইউপ্যাক নেমের মধ্যে অ্যালফাবেটের অর্ডার মেনটেন করতে হবে, মূলকগুলোর অ্যালফাবেটের অর্ডার মেনটেন করতে হবে, এই জন্য 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল শুদ্ধ, কিন্তু 2 মিথাইল 3 হাইড্রোক্সি বিউটানেল শুদ্ধ নয়। কারণ যদি 2 মিথাইল আগে লিখো, মিথাইলের M আগে চলে আসে, H পরে চলে যায়, কিন্তু ইংরেজি বর্ণমালার মধ্যে H আগে M পরে, এই জন্য 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল হচ্ছে এটার সঠিক নাম। তাহলে এই যৌগটির নাম কি? 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল। তাহলে এখন 12 নাম্বার শেষ হলো, আমরা এখন শুরু করব 13 নাম্বার। দেখো তোমরা বোর্ডে আমি 13 নাম্বার অবজেক্টিভ লিখে রেখেছি। দেখো 13 নাম্বার অবজেক্টিভটি হচ্ছে এসটিপিতে অক্সিজেনের আরএমএস বেগ কত? তোমরা জানো, আমি জাস্ট এই জায়গাটার মধ্যে বুঝাবো। আরএমএস বেগকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকুয়াল টু √3RT/m। এখন দেখো, যেহেতু এটা অবজেক্টিভ, মনে মনে আমাদের সব বসিয়ে ফেলতে হবে। 3 লিখলাম, 3 থাকলো 3 ইন্টু R, যেহেতু এককগুলো মিটার পার সেকেন্ড, এসআই এককে বসাবো। আর এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন, আচ্ছা, ইন্টু টি এর মান বলছে এসটিপি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন, 273 কেলভিন। তাহলে যেহেতু এসটিপি 273 কেলভিন, 273, আর যেহেতু অক্সিজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 32 ইন্টু 10⁻³ কেন -3 দিতে হবে? তার কারণ হচ্ছে 32 গ্রাম পার মোল, আমাকে এটাকে কেজি বানাতে হবে। 1000 দিয়ে ভাগ করলে কেজি হয়, তো 32কে 10⁻³ গুণ করলে সে কেজি হয়ে যাবে। তাহলে 32 ইন্টু 10⁻³ এটা কেজি পার মোল করা হলো, কারণ এসআই একক তো, এই জন্য এটাকে কেজিতে নিতে হবে। আর কে দেখো এসআই এককে বসিয়েছি 8.316, তখন এটা ইকুয়াল টু আসে 461.34, এটা ইকুয়াল টু আসে 461.34 মিটার পার সেকেন্ড, অর্থাৎ খ হচ্ছে এটার রাইট অ্যান্সার। দেখো এইভাবে মান বসিয়ে ক্যালকুলেটর দিয়ে প্রেস করলে চলে আসবে 461.34 মিটার পার সেকেন্ড। আমি আবারও বলছি, 3 আর এর মান হচ্ছে 8.316 এসআই এককে জুল পার মোল পার কেলভিন, যেহেতু এসটিপিতে এই জন্য টি এর মান 273, এম এর মান অক্সিজেন যেহেতু 16 দুগুণে 32, তাকে কেজিতে নিতে হবে, এই জন্য 10⁻³ দিয়ে গুণ করতে হবে। মান বসালে 461.34 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে আমাদের শেষ হলো 13 নাম্বার অবজেক্টিভ, শেষ হলো। এটার অ্যান্সার হচ্ছে খ, 461.34 মিটার পার সেকেন্ড। 13 নাম্বার শেষ। এবার আমরা চলে যাচ্ছি সেমিকন্ডাক্টর হিসাবে কোনটি ব্যবহৃত হয়। এটা মুখস্থের বিষয়। সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহৃত হয় জার্মেনিয়াম, জার্মেনিয়াম ব্যবহৃত হয় সেমিকন্ডাক্টর হিসাবে। তোমরা এটা ফিজিক্সেও পড়েছ। 15 কোনটি কয়লার গুণগত মান বৃদ্ধি করে? দেখো, কয়লার গুণগত মান বৃদ্ধি করে ফিক্সড কার্বন। কোনটি কয়লার গুণগত মান বৃদ্ধি করে? 15 নাম্বার, কোনটি কয়লার গুণগত মান বৃদ্ধি করে? ফিক্সড কার্বন। এরপর আসো 16, ইটিপি কি? দেখো, শিল্প
বর্জ্য পরিশোধনের একটি পরিকল্পনার নাম হচ্ছে ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। দেখো ইটিপির পূর্ণ রূপ হচ্ছে, তোমরা এটা যখন জ্ঞানমূলক প্রশ্ন পড়বে তখন সেখানে দেখবে যে ইটিপি কি। তো সেখানে দেখবে যে শিল্পে যে বর্জ্য তৈরি হয় সেই বর্জ্য পরিশোধনের একটি প্ল্যান্টের নাম হচ্ছে ইটিপি। তাহলে ইটিপি কি? শিল্প বর্জ্য পরিশোধনের একটি প্রক্রিয়ার নাম হচ্ছে ইটিপি। তাহলে ইটিপি কি? অ্যান্সার হচ্ছে ঘ, শিল্প বর্জ্য পরিশোধন। এবার হচ্ছে 17, কোনটি অ্যালিফিটিক যৌগ? লক্ষ্য করো, কোনটি অ্যালিফিটিক যৌগ? ইথিলিন অক্সাইড হচ্ছে অ্যালিফিটিক যৌগ, আর এনিলিন, টলুইন, ফেনল এগুলো সবগুলো অ্যারোমেটিক যৌগ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু এটা মুছে ফেললাম, দেখে নাও একটু, মুছে ফেললাম। লক্ষ্য করো, ইথিলিন অক্সাইড হচ্ছে এরকম, CH2 বন্ড CH2, এই যে এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। এরপরে দেখো ফেনল, তোমরা জানো ফেনল হচ্ছে এরকম, বেঞ্জিন বলে রয়েছে ফেনল, এটা ফেনল। এরপরে আছে কি? টলুইন, এটার সাথে CH3 দিলে সে টলুইন হবে, টলুইন। এরপরে আছে কি? এনিলিন, তোমরা জানো এইটা এনিলিন, NH2, এইটা এনিলিন। তোমরা জানো বেঞ্জিন বলয় থাকলেই সেটা অ্যারোমেটিক যৌগ। এনিলিন অ্যারোমেটিক যৌগ, টলুইন অ্যারোমেটিক যৌগ, ফেনল অ্যারোমেটিক যৌগ, বেঞ্জিন বলয় আছে। ইথিলিন অক্সাইড, এই যেটার মধ্যে বেঞ্জিন বলয় নেই, ইথিলিন অক্সাইড হচ্ছে, এই যে ইথিলিন অক্সাইড হচ্ছে এলিফেটিক যৌগ, ইথিলিন অক্সাইড হচ্ছে এলিফেটিক যৌগ। তাহলে আমরা জেনে গেলাম ইথিলিন অক্সাইড হচ্ছে এলিফেটিক যৌগ। আলহামদুলিল্লাহ, তোমরা দেখে নাও, এটা ইথিলিন অক্সাইড, ফেনল, টলুইন এবং এনিলিন। মুছে ফেললাম। এরপরে আমরা চলে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ 18 এবং 19। 18 এবং 19, তো এই দুটি অবজেক্টিভের আগে একটি উদ্দীপক দেওয়া আছে, লক্ষ্য করো। A+ ওজন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে এর সাথে ওজনকে যখন বিক্রিয়া ঘটানোর জন্য দেওয়া হলো তখন বীজ যৌগ পাওয়া গেল। বুঝতে পারছি আমরা এটা ওজোনাইড যৌগ। এরপর জিঙ্ক ও পানি সহযোগে যখন জিঙ্ক চূর্ণ ও পানি সহযোগে যখন আর্দ্র বিশ্লেষণ করা হলো তখন দুইটা যৌগ পাওয়া গেল, একটা X আর একটা Y, একটা X আর একটা Y। আমরা জানি ওজোনাইড যৌগ আর্দ্র বিশ্লেষণ করা হলে ওজোনাইড যৌগটি ভেঙে গিয়ে দুটি যৌগে পরিণত হয় এবং সেই দুটি যৌগই কার্বনিল যৌগ হয়, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন। এমন হতে পারে X এবং Y দুটাই অ্যালডিহাইড, X এবং Y দুটাই কিটোন, অথবা একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। তো এখানে যে কথাটি বলা হয়েছে দেখো ইনফরমেশন, X যৌগটি 2 এবং Y যৌগটি 1 কার্বন বিশিষ্ট। এখন X যৌগটি 2 এবং Y যৌগটি 1 কার্বন বিশিষ্ট। জানো 2 কার্বন দিয়ে কখনো কিটোন হয় না, 1 কার্বন দিয়ে কখনো কিটোন হয় না। কিটোনের ন্যূনতম যে কটা কার্বন প্রয়োজন সেটা হচ্ছে 3টা। প্রোপানন, যেমন এটা একটা কিটোন, প্রোপানন CH3, এই যে এটা প্রোপানন, প্রোপানন, প্রোপানন। এবার 2 কার্বন বিশিষ্ট কিটোন হয় না, তাহলে সে কি হয়? অ্যালডিহাইড হয়। এই যে CH3CHO, ইথানল, ইথানল। এরপরে আসো, ইথানল লিখলাম। এরপর 1 কার্বন বিশিষ্ট HCHO, এটার নাম মিথানেল, মিথানেল। আলহামদুলিল্লাহ। জানো তাহলে X যৌগটি বলছে 2 কার্বন বিশিষ্ট, তাহলে সে ইথানেল হবে। Y যৌগটি হবে 1 কার্বন বিশিষ্ট, তাহলে সে মিথানেল হবে, মানে দুটাই অ্যালডিহাইড।
কিটোন হতে পারছে না, যেহেতু 2 কার্বন দিয়ে কিটোন হয় না, 1 কার্বন দিয়ে কিটোন হয় না, তাহলে এটা শুধুমাত্র অ্যালডিহাইড হবে। তাহলে 1 কার্বন বিশিষ্ট হচ্ছে মিথানেল আর 2 কার্বন বিশিষ্ট হচ্ছে ইথানেল। তাহলে প্রোপাননটা মুছে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা ইথানেলকে বলবো এক্স, দেখো এটা হচ্ছে এক্স, এটা এক্স, আর এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই, জেনে গেলাম এক্স এবং ওয়াই। কিন্তু আমাকে প্রশ্ন করেছে 18 নম্বর মধ্যে উদ্দীপকের এ যৌগটি কোনটি, আমি বলবো প্রোপিন। দেখো এটা প্রোপিন। কেন প্রোপিন? CH3 CH ডাবল বন্ড CH2। প্রথম কথা হচ্ছে প্রোপিন কেন? এই জন্য প্রোপিন, যে 2টা যৌগ পাবো সেই 2টা যৌগের মধ্যে যতটি কার্বন থাকবে ওই অ্যালকিনটার মোট কার্বন হবে ততটি। তো এক্সের মধ্যে 2টি আর এক্সের মধ্যে 2টি আর ওয়াইয়ের মধ্যে হচ্ছে 1টি, তো মোট কার্বন হচ্ছে 3টি কার্বন দিয়ে অ্যালকিন তৈরি করলে সে শুধু প্রোপিন হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে প্রোপিন, আর কোনো কথা নেই। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে প্রোপিন, তাহলে এটা হয়ে যাবে প্রোপিন। এটার অ্যান্সার হয়ে গেল প্রোপিন। 18 নম্বর শেষ। এবার 19 নম্বর, উদ্দীপকের কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? উদ্দীপকের কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? তোমরা জানো আমি আমার আগের ভিডিওগুলোতে মধ্যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, কেনিজারো বিক্রিয়া, বিভিন্ন প্রকার বিক্রিয়া আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে দেখে একটু পড়বে। তো এখন তোমাদেরকে বলি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া সেই সকল কার্বনিল যৌগগুলো দিবে যে সকল কার্বনিল যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন রয়েছে। আলফা হাইড্রোজেন বিশিষ্ট 2 অণু কার্বনিল যৌগ পরস্পর বিক্রিয়া করে, লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করে। এই বিক্রিয়া অ্যালডল ঘনীভবন বিক্রিয়া নামে পরিচিত। এখন এই যে আমার এই যে এই ইথানেল যে যৌগটি, ইথানেলের গাঠনিক সংকেত আমি লিখছি, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো এটা কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে বলা হবে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হবে আলফা হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনটি হচ্ছে আলফা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন। যেহেতু ইথানেলের মধ্যে এক্স যৌগটির মধ্যে আলফা হাইড্রোজেন রয়েছে, তাই ইহা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে। অর্থাৎ এক্স যৌগটি, অর্থাৎ গ হবে এটার অ্যান্সার, এক্স যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে। প্রশ্ন জাগে স্যার ওয়াই যৌগটি কেন করবে না? ওয়াই, এটার মধ্যে মিথানেল দেখো মিথানেল হচ্ছে CHO, এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকের মধ্যে কোনো কার্বন যুক্ত নেই, কার্যকরী মূলকের সাথে কোনো কার্বন যুক্ত নেই, মানে আলফা কার্বন নেই। তো আলফা কার্বন যেহেতু নেই, সেটার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, তা আলফা হাইড্রোজেন না থাকলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে পারে না, সেটা দিতে পারে কেনিজারো বিক্রিয়া। তো আমাদের প্রশ্ন কেনিজারো বিক্রিয়া নয়, আমাদের প্রশ্ন হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে পারছে শুধুমাত্র এক্স যৌগটি তথা ইথানেল, যেহেতু এটার মধ্যে আলফা হাইড্রোজেন রয়েছে। দেখো এই যে এটা আলফা কার্বন, এই হাইড্রোজেনগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 19 নম্বর অবজেক্টিভটি শেষ করলাম। 19 নম্বর অবজেক্টিভ শেষ করলাম। আমরা এখন যাব 20 নম্বর অবজেক্টিভটি সলভ করব। আমরা এখন 20 নম্বর অবজেক্টিভটি সলভ করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, বোর্ডে এখানে 20 নম্বর অবজেক্টিভ দেখো। 20, কাগজ উৎপাদনে বিরঞ্জক হিসেবে ব্যবহৃত হয়। এটার অ্যান্সার হচ্ছে ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। বিরঞ্জক হিসেবে ব্যবহার করা হয় ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডকে। দেখো কাগজ উৎপাদনে বিরঞ্জক হিসাবে, মানে কাগজের মধ্যে যে লেখাজোকা থাকে পুরাতন কাগজের, এই লেখাগুলো উঠানোর জন্য বিরঞ্জক হিসাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড তথা ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। তাহলে 20-এর অ্যান্সার হচ্ছে ঘ। এরপর দেখো 21, কার্বলিক অ্যাসিড বলা হয়, ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়। ফেনলকে দেখো এটা ফেনল, এই যে ওয়েজ, ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড। এটাকে হাইড্রোক্সি বেঞ্জিনও বলা হয়, কিন্তু কার্বলিক অ্যাসিড বলা হয়, সরাসরি বলা হয়েছে ফেনলকে। তাহলে ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড এবং হাইড্রোক্সি বেঞ্জিন। এখন আমাদের এই মুহূর্তে কার্বলিক অ্যাসিড বলা হয় ফেনলকে, এই যে ফেনলের সংকেত, ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়। এরপর দেখো 22, ড্রাই সেল তৈরিতে ব্যবহৃত তড়িৎদ্বার হলো, দেখো জিঙ্ক সলিড অবলিক, এরপর দেখো জিঙ্ক 2+, এখানে হবে জিঙ্ক 2+, অর্থাৎ ড্রাই সেলের মধ্যে জিঙ্ক 2+, এই ধাতবায়ন তড়িৎদ্বারটি ব্যবহার করা হয়। তোমরা যারা ড্রাই সেল পড়েছ
দেখবে এটার মধ্যে জিঙ্ক তড়িৎদ্বার ব্যবহার করা হয়। তাহলে ড্রাই সেল তৈরিতে ব্যবহৃত তড়িৎদ্বার হলো জিঙ্ক 2+ তড়িৎদ্বার। 22 শেষ হলো। এবার 23 দেখো, 23 হেক্সা সায়ানো কোবাল্ট 3- আয়নে কোবাল্টের আদান -6 -3 +3 +6। এটার অ্যান্সার হচ্ছে এই যে এইটা হবে, এটা হবে গ, +3 হবে। প্রশ্ন হচ্ছে +3 কিভাবে হবে, সেই বিষয়টা আমি তোমাদেরকে বলি। এইভাবে তোমরা বের করতে পারবে। মনে করো কোবাল্টের জারণ মান হচ্ছে x প্লাস সায়ানাইডের জারণ মান কিন্তু -1 ইন্টু 6টা যেহেতু 6 ইকুয়াল টু হবে এই আয়নটার যে চার্জ আছে তার সমান -3। তাহলে দেখো বা x - 6 ইকুয়াল টু হচ্ছে -3 বা x ইকুয়াল টু +6 - 3 ইকুয়াল টু হচ্ছে +3। এই যে দেখো তার চার্জ হবে +3, এই কোবাল্টের চার্জ হবে +3। আমি আবারও বলছি, এই আয়নটিতে কোবাল্টের আধান ধরছি x, তাহলে x প্লাস সায়ানাইডের হচ্ছে -1 ইন্টু যেহেতু 6টা আছে তাই এখানে 6 ইকুয়াল টু এই টোটাল যোগফলটা হবে এই আয়নের সমান, আয়নের চার্জটার সমান, তাহলে -3। তাহলে x - 6 ইন্টু 1 -6 প্লাস -3 x ইকুয়াল টু +6 - 3 ইকুয়াল টু +3। এই যে +3 হয়ে গেল, +3 হয়ে গেল। তাহলে এটা মুছে ফেললাম। আমরা এখন শেষ করলাম 23 নাম্বার অবজেক্টিভ। এবার চলে যাচ্ছি 24 নাম্বার অবজেক্টিভের মধ্যে। কিন্তু 24 নাম্বার এবং 25 নাম্বার অবজেক্টিভটি করার আগে একটি উদ্দীপক দেওয়া আছে, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ। দেখো 24 নাম্বার অবজেক্টিভে বলছে যে উদ্দীপকের দ্রবণের ঘনমাত্রা কত। তোমরা জানো যে S ইকুয়াল টু 1000 W/mV। এখানে দেখো, এখানে W ইকুয়াল টু হচ্ছে 10 গ্রাম। প্রশ্ন জাগে কোত্থেকে, 10% যেহেতু 10 গ্রাম। এরপরে V ইকুয়াল টু হবে 100 মিলিলিটার। 100 মিলিলিটার যেহেতু 10% সোডিয়াম কার্বনেট, এর অর্থ হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম। তাহলে W হচ্ছে 10 গ্রাম, V হচ্ছে 100 মিলিলিটার। এবার M আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 গ্রাম পার মোল। তোমরা যদি হিসাব করো সোডিয়াম 23 × 2 প্লাস কার্বন 12 যোগ 16 × 3 দেখবে 106 পেয়ে যাবে। এই জন্য এটা আমি আর বের করছি না। এরপরে আসো, আর কিছু লাগছে, S ইকুয়াল টু হোয়াট, বাস বসিয়ে দিচ্ছি 1000। W এর মান হচ্ছে 10, M এর মান হচ্ছে 106, V এর মান হচ্ছে 100 ইকুয়াল টু করলে 0.943। ক্যালকুলেটর দিয়ে দেখো এত হবে, এত মোলার। তাহলে উদ্দীপকের এই যে 10% দ্রবণ, সোডিয়াম কার্বনেট দ্রবণ, এটার ঘনমাত্রা হবে 0.943 মোলার। আমি শুধু শুদ্ধটাই লিখলাম, আর যে ভুল কয়েকটা দেওয়া আছে এগুলো লিখলাম না, কারণ অঙ্ক করলে তো আমি এটা পেয়েই যাবো, ব্যাস হয়ে গেল। আমার জানা দরকার অঙ্কটা কিভাবে করে সেটা। তাহলে শেষ হলো 24 নাম্বারের অঙ্ক, অবজেক্টিভ শেষ হলো। এবার চলে যাচ্ছি আমি 25 সর্বশেষ অবজেক্টিভ সলভ করতে। উদ্দীপকের দ্রবণটির প্রকৃতি, অর্থাৎ সোডিয়াম কার্বনেটকে যখন তুমি পানিতে দিয়ে দ্রবণ তৈরি করবে, সেই দ্রবণটির প্রকৃতি কীরূপ হবে, মানে বোঝাতে চাচ্ছে সেটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে। এটা হবে ক্ষারীয়। কিভাবে ক্ষারীয় হবে আমি দেখাচ্ছি। সোডিয়াম কার্বনেট প্লাস পানি। লক্ষ্য করো, সোডিয়াম কার্বনেট হচ্ছে এমন একটি লবণ যে লবণটি একটি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। এই জন্য এই লবণটিকে যখন আমি পানিতে যোগ করব তখন ওই লবণটি পানির সাথে বিক্রিয়া করবে। কোনো লবণ যদি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার কিংবা সবল অ্যাসিড দুর্বল ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, অ্যাসিড কিংবা ক্ষার যে কোনো একটা দুর্বল থাকে আর বিক্রিয়ার মাধ্যমে সেই লবণটি তৈরি হয়, ওই লবণ পরে আর্দ্র বিশ্লেষিত হবে, মানে পানির সাথে বিক্রিয়া করবে। এই যে দেখো সোডিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বনিক অ্যাসিড তৈরি করবে, H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এবার দেখো
এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী মনে রাখার উপায় হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হয়ে যে অ্যাসিড বা ক্ষার তৈরি করবে সেগুলো দেখতে হবে কোনটা শক্তিশালী। সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী, এটা কিন্তু দুর্বল, এটা দুর্বল। তাহলে দ্রবণটি শক্তিশালীটার মতো হবে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী তাহলে এটা ক্ষার, তাহলে ক্ষারীয় হবে, এই জন্য এটা ক্ষারীয়। অর্থাৎ কোনো একটি লবণ আর্দ্র বিশ্লেষিত হলে যে অম্ল এবং ক্ষার তৈরি করবে, ওই অম্ল এবং ক্ষারের মধ্যে যেটা বেশি শক্তিশালী দ্রবণ হবে তার অনুরূপ। যেহেতু ক্ষার শক্তিশালী তাই দ্রবণটি হবে ক্ষারীয়, এই জন্য খ অ্যান্সার 2 ক্ষারীয়, অ্যান্সারটি হবে ক্ষারীয়। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ তোমাদের সকলকে যে তোমরা এত কষ্ট করে সেই প্রথম থেকে শুরু করে 25 নাম্বার অবজেক্টিভ পর্যন্ত আমার সাথে ছিলে। ইনশাল্লাহ আমি আগামী দিনগুলোতে এভাবে বিভিন্ন বোর্ডের অবজেক্টিভগুলো এক এক করে সলভ করে তোমাদেরকে প্রেজেন্ট করব। তোমরা একটু কষ্ট করে এই অবজেক্টিভগুলো দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে এই অবজেক্টিভগুলো দেখতে বলবে। তাহলে দেখবে তুমি নিজেও উপকৃত হবে এবং অন্যও উপকৃত হবে। যে অন্যের উপকার করে, অবশ্যই নিজের উপকার করার পর তুমি শুধু অন্যের উপকার করে বেড়ালে কিন্তু নিজে কিছু পড়াশোনা করলে না, তাহলে কিন্তু হবে না। নিজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার জন্য নিজেকে তৈরি করে এবার অন্যকেও হেল্প করবে যেন সেও ভালো রেজাল্ট করে, তাহলে দেশ এগিয়ে যাবে। আমি চাই তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে সাথে দেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখেই আজকে আমি অবজেক্টিভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।